হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি আবার করে পোস্ট করতে হচ্ছে কারণ যে কোনো কারণেই হোক সেটা আর ইউটিউবে এখন নেই, অ্যাভেলেবেল নেই। তো মূলত যেই জিনিসগুলো ইন শর্ট আগে বলে দিয়েছিলাম, লেটার পার্টটা আছে রিকভার করা, মানে রিকভার্ড আছে। তো প্রথম অংশটায় এই মানে ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা হচ্ছে যে এই আমি এই একটা সিরিজ, একটা ইউটিউবে একটা সিরিজ চালাতে চাইছি যেখানে এই আমাদের প্রচুর রকমের সোসাইটিতে যে বায়াসনেস আছে, যে এক ধরনের লোক সায়েন্সের নাম মানে সায়েন্সকে অবজ্ঞা করে, মানে ডগমেটিজমে, রিলিজিয়াস ডগমেটিজমে ভোগে, যেই সব জিনিসগুলো মানে এক্সিস্ট করানো উচিত না সেগুলো নিয়েই মানে গোড়া হয়ে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এনফোর্স করানোর চেষ্টা করছে সেই জিনিসগুলো। এবং সোসাইটিতে এটা কোনো মানে অর্গানাইজেশনকে আমি বলছি না, এটা সোসাইটিতে যারা সবাই, আমি আপনি সবাই। আর কিছু সংখ্যক লোক আছে যারা সায়েন্সের নাম নিয়ে, সায়েন্সের দোহাই দিয়ে মানুষকেও ভুল বোঝাচ্ছে, এরকম দুরকম লোক আছে। সেখানে আমি আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সেসগুলো, এবং যেহেতু কর্মসূত্রে আমি মাস্টার্স করেছি ফিজিক্সে, তো এই এবং এই সাবজেক্টটা এমন একটা ব্যাপার যে যেখানে এমন সব ডাইভার্স, এই সাবজেক্টটা জীবনের সাথে, সোসাইটির সাথে এমনভাবে জড়িত যে এর স্কোপটা একদম পয়েন্ট থেকে শুরু করে এন্টায়ার ডাইমেনশনে ছড়িয়ে আছে। তো আমি যেমন অ্যালবার্ট আইনস্টাইনের কথা আছে যে সায়েন্সের টেকনোলজিটা যতটাই ক্রিটিক্যাল হোক, যে সিম্পল সায়েন্সটা সাধারণ লোকের জন্য খুব সহজ করে পৌঁছে দিতে হবে। তো আমি একটা সিরিজ করতে চাইছি, যার প্রথম ভিডিওটা, এর পরের পার্টটা একটা যেটা আজকে বলবো, যে যেটা খুব হট ডিমান্ডিং একটা ব্যাপার আমার, যেগুলো পার্সোনালি মনে হয়েছে সায়েন্টিফিক অ্যান্ড ইয়েট স্পিরিচুয়াল, এই ব্যাপারগুলো কী করে এক্সিস্ট করানো যায়, দুজন কি একসাথে হতে পারে কি না, সেই জিনিসগুলো নিয়ে কিছু কিছু কথা বলছি। এবং দু নম্বর কথা, এই সিরিজটাতে আমি কিছু কিছু সায়েন্টিফিক থিওরি যেগুলো আমরা পড়েছি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন রকম শর্ডিঞ্জার থিওরিজ থেকে শুরু করে ডিরাক্স প্রিন্সিপাল, এই জিনিসগুলোকে আমি সাধারণ ভাষায়, সাধারণ লোকের জন্য যারা সায়েন্স জানতে ইচ্ছুক কিন্তু কর্মসূত্রে তারা তাদের সাবজেক্ট চয়েস, তো এখন নতুন এডুকেশন পলিসির মতো আমাদের তো আর ছিল না, বা নতুন এডুকেশন পলিসিতেও যা যা আছে সব আমার জানা নেই। তো যাই হোক, সাবজেক্ট কম্বিনেশন অনেক কনফাইন্ড ছিল। সেক্ষেত্রে যে একজন হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, সে সায়েন্টিফিক টেম্পারামেন্ট তার মধ্যে থাকলেও সে সায়েন্স জানতে পারে না। তো আমি চেষ্টা করব সিম্পল কিছু শব্দ ইউজ করে সেই থিওরিগুলোকে ডিকোড করার। তো এই প্রথম ভিডিওটা, আর আমি চাবো এবং আমি চাইবো যে আমার ভিডিওগুলোর সাথে আপনাদের কি মত, সেটা যদি তার সেই ঠিকঠাক হয়, সেটা পছন্দ বা তার এগেনস্টে ডিসকাশন, ডিবেট আর অলওয়েজ ওয়েলকাম। এবং সেগুলো, এই যে জিনিসগুলো বলবো সেগুলো আমার নিজস্ব ব্যক্তিগত, আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, আমার এগুলো মত। এর মধ্যে পুরো অনেক লম্বা, এগুলো স্ক্রিপ্টেড নয়, মানে যে জিনিসগুলো হয় ছোটো ছোটো ছোটো, যদি কোনো মিস্টেক হয়ে যায় কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব সেগুলোকে শুধরে নেওয়া। ওকে, তো মূলত একটা প্রশ্ন দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে, ক্যান ওয়ান বি সায়েন্টিফিক অ্যান্ড ইয়েট স্পিরিচুয়াল? এই প্রশ্নটা করার প্রথমে উদ্দেশ্য হচ্ছে, প্রথম টকটাই এমন কেন, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই সায়েন্স নিয়ে আলোচনা করতে গেলে বায়াসনেস ফ্রি হওয়াটা খুব প্রয়োজন। এবং শুধু বায়াসনেস ফ্রি হয় না, সায়েন্সেও এথিক্স বলে কিছু কিছু জিনিস আছে। সায়েন্স বিলিভ করে আমরা যে কোনো কমপ্লেক্স জিনিসকে, অ্যালবার্ট আইনস্টাইনের একটা কোট আছে যে আমাদের ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিক ক্যালকুলেশনগুলো কমপ্লেক্স হবে কিন্তু সায়েন্সটা ইজি হবে। মানে একটা সাধারণ লোক, সে একটা জেরক্স মেশিন ইউজ করছে, সে বুঝতে পারছে না সে কি কি পদ্ধতি এবং কি কি প্রিন্সিপালের উপরে সেই জেরক্স মেশিনটা কাজ করছে, কিন্তু তাকে সিম্পল বোঝাতে হবে জেরক্স মেশিনটা কাজ করছে, তুমি করছো। তো আমাদের কাজটা হবে সে কমপ্লেক্স জিনিসটাকে সুন্দর করে, ইজি করে, সিম্পলভাবে একটা সাধারণ লোকের কাছে নিয়ে যাওয়া, যার কাছে সায়েন্টিফিক টেম্পারামেন্ট বিল্ড করা এবং সব জিনিসগুলোকে পড়ো, বোঝো। আমরা মুখে বলা যতটা সহজ, সেটা কার্যে করা সেটা অতটা সহজ হয় না। কারণ আমাদের সোসাইটিতে, আমাদের স্পেসিফাল ইন্ডিয়ান সোসাইটিতে এত ডাইভার্সিটি আছে এবং এত ইকোনমিক্স, মানে ছোট ছোট স্ট্র্যাটাম আছে, এত ছোট ছোট ব্যারিয়ার আছে, এত গ্রুপ আছে, সবার কাছে এক্সেস অফ নলেজটা এখনও পর্যন্ত পৌঁছে যেতে পারেনি সেইভাবে, বা আমাদের সোসাইটিতে সেটা কেন পৌঁছয়নি সেগুলো আলাদা বিষয়, সেগুলো নিয়েও আলোচনা করা যেতে পারে। ব্যাপার হচ্ছে, মূলত আমি যেটা আজকে বলছি সেটা হচ্ছে যে ক্যান ওয়ান বি সায়েন্টিফিক অ্যান্ড ইয়েট স্পিরিচুয়াল? কেন? কারণ এই যে ব্যাপার সায়েন্টিফিক অ্যান্ড স্পিরিচুয়াল খুবই ডিমান্ডিং, এবং খুব, আমার এ নিয়ে আমি 2-3টে আর্টিকেল লিখেওছিলাম
সেখানে স্প্রিয়েন্স বলে একটা আর্টিকেল সেটা লিখেছিলাম, স্পিরিচুয়ালিটি অ্যান্ড সায়েন্সের কনজুগেশন। তো সেখানে সেই আর্টিকেলের আমি যেগুলো পড়েছিলাম সেই পড়ার উপরে বেস করে আমি বলছি। এবার পড়ার কথায় আসলেই বলা যায় যে আমরা মূলত কিছু সোর্স থেকে পড়াশুনোগুলো করি। সোর্স এবার বলা যেতে পারে একটা লিটারারি সোর্স, যেগুলো আজকের দিনে আমরা সুন্দরভাবে অ্যাজ এ লিটারেচার, অ্যাজ এ ওয়ার্ড ফর্মেট, রিটেন ফর্মেট আমরা নিত্য নতুন জিনিস পড়ছি, জানছি, সেগুলোকে স্টোর করছি, ইনফরমেশন স্টোর করে রাখছি। আগে কি ছিল? আগে ছিল রিলিজিয়াস স্ক্রিপচার্স। সেই অ্যানশিয়েন্ট সময়ে রিলিজিয়াস স্ক্রিপচার্স যেগুলো ছিল, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন লোকেরা স্কলাররা লিখেছে। আগে আমরা বলা হতো দার্শনিক স্কলার, এখন স্পেসিফিক হয়ে গেছে অনেক কিছু। আমি ফিজিক্স পড়ছি, এখন এটা সোসাইটিতে খুব প্রিভেল করে। আমি যেই সাবজেক্টে পড়াশোনা করছি সেই সাবজেক্টটার খুব বিষয়বস্তু জানলেও বাকি জিনিসগুলো আমি অনেকটা জানি না। কিন্তু আগেরকার সময়ের পড়াশুনো, আগে যেটা অ্যানশিয়েন্ট মানুষ পড়াশুনো করেছে, সবগুলো একটা ইকুইভ্যালেন্ট ধরনের পড়াশোনা। এবং সেই এবার এখানেও একটা ব্যাপার আছে, এই একটা আরেকটা টপিক হচ্ছে নিউ এডুকেশন পলিসি। সেটা হচ্ছে যেমন বিভিন্ন রকমের সাবজেক্ট কম্বিনেশনের যে ব্যাপারগুলো, সেগুলো এখন অনেকটা ব্রড হয়ে যাবে। আমরা যখন পড়েছি সেই সময় তো সাবজেক্টের সিলেকশনটা কম ছিল, সেক্ষেত্রে সবাই সব রকম সাবজেক্ট প্রিভেল করতে পারতো না, তাহলে সবাই সব রকম জিনিস পড়ার সুযোগটাও পেতো না। ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি একটা সায়েন্স ফিকশন বই পড়তে পারেন, একটা বাংলা অনার্সের স্টুডেন্ট সে সায়েন্টিফিক টেম্পারামেন্টে পরিপূর্ণ হতে পারে, বা একজন হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট সে সায়েন্টিফিক টেম্পারামেন্টে পরিপূর্ণ হতে পারে, কিন্তু সে যে আজকে আমি যদি তাকে একটা কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্ব একটা জিনিস তাকে বলে দিই, সেই জিনিসটাকে রিলেট করতে একটু সময় লাগে। তো সেই সময় লাগার ব্যাপারগুলোকে কি হচ্ছে আজকের দিনে দুরকমভাবে ডিকোড করা হয়। এক গ্রুপ যেটা করে সেটা হচ্ছে আমাদের পুরনো সায়েন্সটাকে রিলিজিয়নের নাম দিয়ে ডগম্যাটিজম। আমি মূলত এখানে আরেকটা আমি বিষয়বস্তু বলে রাখি, বাকি ধরনের যে স্ক্রিপচার্স, যে রিলিজিয়াস স্ক্রিপচার্সগুলো বাকি ইজমস আছে, ইসলামিজম, খ্রিস্টানিটি, শিখিজম, সেগুলোর সম্বন্ধে আমার পড়াশোনা একদমই কম। কম্পারেটিভ রিলিজিয়ান সম্বন্ধে একটুই পড়াশোনা করেছি, সেখানে আমি বাকিগুলো বলবো না। আমি মূলত অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে আমাদের হিন্দুইজমে যেই সায়েন্সটা লুকিয়ে আছে এবং বিভিন্ন জায়গায় যেগুলো আমি দেখেছি, আমার পার্সোনাল জিনিসে রিলেট করেছি, এবং সায়েন্সে আমাদের মডার্ন ডে সায়েন্সে যেগুলো রিলেট করা যায় সেগুলোকে আমি কিছু জিনিস রিলেট করে বলবো আজকে। একদল কি করে? একদল হচ্ছে আজকে ধর্মের নাম নিয়ে স্পিরিচুয়ালিজম। এবার আগেই প্রথমে স্পিরিচুয়ালিজম অ্যান্ড রিলিজিয়ান দুটো একদমই আলাদা জিনিস। এই ভারতীয় আমাদের ইন্ডিয়ান কালচারে রিলিজিয়ান একটা সাম রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো মানুষ তৈরি করেছে পরে। স্পিরিচুয়ালিজমের ডেফিনেশনটা আলাদা। স্পিরিচুয়ালিজম ইজ নোয়িং অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ ওয়ানস আইডেন্টিটি উইথ সাম বিলিভ অফ নোয়িং সামথিং মোর, যে আমি আরও কিছু জানতে যাবো, অ্যাবসলিউট জিনিসটা কি সেই ফর্মে জানতে চেষ্টা করব, এবং তার জন্য কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, পার্সোনাল জিনিসগুলোকে রিলেট করে আমি কি হবো, অ্যাবসলিউটের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং সবসময় বিলিভ করা হয় যে এগুলো সব কিছু অ্যাপারেন্ট। এটা স্পিরিচুয়ালিজমের কথা বলছি, রিলিজিয়ান না। রিলিজিয়ান ইজ এ কমপ্লিট ডিফারেন্ট থিং ফ্রম স্পিরিচুয়ালিজম। এবার সেক্ষেত্রে নতুন জিনিস জানা, মিস্টিক্স যাদের বলা হয়, তারা কি সত্যের সন্ধানী, এই ব্যাপারটা হচ্ছে স্পিরিচুয়ালিজমের একটা গুরুর বিষয়। সায়েন্স কি? এবার সেই দিনও একটা টকে যেমন হচ্ছিল কথা, সায়েন্স মানে শুধু আজকের দিনের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, পড়াশুনো, টেকনোলজি না। সায়েন্স মানে একটা জিনিসকে যতটা পিওরভাবে তার আমরা সম্বন্ধে জানতে পারি এবং বিশ্লেষণ করতে পারি উইথ সায়েন্টিফিক লজিক্যাল ডেভেলপমেন্ট। একটা জিনিস অবজার্ভড হয়, সেই জিনিসটাকে সময়ের মতো প্রচুর সায়েন্টিস্টরা অবজার্ভ করে, অবজার্ভ করার পর তারপর সেই জিনিসগুলোকে নিজেরা যেগুলো জিনিস জানে, প্রশ্ন আসে। এবার প্রথম হচ্ছে প্রশ্নটা আসা। সেই প্রশ্ন আসার পর সেই জিনিসগুলোকে অবজার্ভ করার পর যেই জিনিসগুলো জানি সেই জিনিসগুলোর সাথে সেই জিনিসগুলোকে ব্রিজ আপ করা, যেটা আমি দেখছি, যেটা আমি জানি, সেই দুটোকে ব্রিজ আপ করা, এই ধরনের যে কাজগুলো সেগুলোই হচ্ছে বেসিক সায়েন্স। এবার ব্যাপার হচ্ছে আমি মূলত কয়েকটা কথা বলবো যে জিনিসগুলো আমি ফেস করেছি, কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্নগুলোরই উত্তর দিচ্ছি। যেমন আমাদের অ্যানশিয়েন্ট সায়েন্স মেডিসিনে, আয়ুর্বেদে ডেভেলপ ছিল, কিন্তু এবার অনেক কথা আছে। যেমন একটা খুব উদাহরণ আমি তুলে ধরছি, যেমন আমরা কিছু এখনও সায়েন্স আমরা সেই এক্সট্রিম লেভেলে পৌঁছতে পারিনি। কেমন পৌঁছতে পারিনি? যেমন আমরা আজকের দিনে মোস্ট অ্যাডভান্সড ফিজিক্স যেটা বলে সেটা হচ্ছে
যে আমাদের ইউনিভার্স এক একটা সময় পিরিয়ড গেছে, মানে রেডিয়েশন ডমিনেটেড বা বিভিন্ন রকম ডমিনেটেড, এখন যেটা ম্যাটেরিয়ালিস্টিক ইউনিভার্স চলছে, যেটা হচ্ছে ম্যাটার ডমিনেটেড ইউনিভার্স। মানে এখানে ম্যাটার মানে বিষয়বস্তু আছে, খুব সোজা অর্থে বলতে গেলে যেখানে বস্তুগত ইউনিভার্স আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাটার। কিন্তু এই ম্যাটারটা কতটুকু? এখনও পর্যন্ত জানা মতো 4% অফ দ্য ইউনিভার্স ইজ এন্টায়ারলি ম্যাটার। বাকি 26% অ্যারাউন্ড সেটা হচ্ছে ডার্ক ম্যাটার, মানে যার অস্তিত্ব আছে আমরা দেখতে পাই না, কিন্তু ডার্ক ম্যাটার আছে। ডার্ক ম্যাটার আছে, তার প্রচুর রকমের বিভিন্ন রকমের আমাদের ক্লু আছে যে ডার্ক ম্যাটার এক্সিস্ট করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটাও আছে। তার মানে এমন কিছু পারসেপশন আছে যেটা আমরা দেখার বাইরেও থাকে, এক্সিস্ট করে, আমরা দেখতে পাই না। ডার্ক এনার্জি, তারও প্রচুর রকমের গ্র্যাভিটেশনাল লেন্সিং ইজ এ কাইন্ড অফ থিং, মানে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলে একটা জিনিস আছে, যেখানে হেভেনলি মানে খুব হেভিয়ার একটা জিনিস, খুব ভারী কোনো একটা জিনিসের আশেপাশে লাইট গেলে স্পেস টাইম কার্ভেচারে লাইটটা বেন্ড হয়ে যায়। এরকম জিনিসের স্টাডি করে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ে দেখা যায় যে ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার অনেকগুলোর এক্সিস্টেন্স আছে, তো আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু এটা এক্সিস্ট করে। তার মানেটা কি? যে সায়েন্সও এমন কিছু বলছে যার এভিডেন্স আছে, যা আজকের দিনে আমরা এভিডেন্স পাচ্ছি। আরেকটা কথা, যেমন গ্র্যাভিটেশনাল ওয়েভ, অ্যালবার্ট আইনস্টাইনের বহু আগে একটা তথ্য দেওয়া গ্র্যাভিটেশনাল ওয়েভ, ওয়ার্ম হোল, ব্ল্যাক হোলের কিছুদিন আগে একটা ছবি আমরা দেখেছি। সায়েন্স হচ্ছে কনস্ট্যান্ট ডেভেলপমেন্টাল প্রসেস, কনস্ট্যান্ট ডেভেলপমেন্টাল। প্রত্যেকটা দিন নতুন একটা জিনিস জানা হবে, সেটা অ্যাড হবে। এমন নয় যে পুরনো জিনিসটা ভুল বলে আমরা ওটা প্রত্যাখ্যান করে ওটাকে বলছি না হি ইজ রং, ওকে মেরে ফেলো। দিস ইজ নট সায়েন্স। মানে একটা লোক একটা জিনিস দেখেছে, তার সময় দাঁড়িয়ে তার ইকুইপমেন্ট দিয়ে সেই জিনিসগুলোকে পড়েছে। যখন টেকনোলজি অ্যাডভান্সড করবে আমরা সায়েন্সটাকে আরও ডিপ জানতে পারবো। এটা আমরা ক্লাস 9-10 থেকে মডার্ন ফিজিক্সে আমরা পড়ে পড়ে যাচ্ছি যে ইলেকট্রন স্ট্রাকচারগুলো কি। আমরা নতুন যত বড় লেভেলে উঠি, ক্লাস 9-10 থেকে শুরু করে এমএসসি হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, পোস্ট ডক হোক, সেই জিনিসগুলোকে আমরা এইভাবেই ডিকোড করে 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 যাই। এবার তার মানে কনস্ট্যান্ট প্রসেস অফ ডেভেলপমেন্ট। এবং সেই জিনিসগুলো কি, এই যে ব্যাপারগুলো যেগুলো নেই, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, তাদের কিছু কিছু এভিডেন্স আছে। স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে কি হয়, তারাও কিছু কিছু জিনিস বিলিভ করে। যে জিনিসগুলো কি হচ্ছে, তাদের এখানে অনেক বলা আছে পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে তারা এই জিনিসগুলো বলছে। এবার হ্যাঁ, রিলিজিয়ান কি করে, রিলিজিয়ান নিয়ে যখন পলিটিক্স হয়, যেটা খুবই হচ্ছে আজকের দিনে, তারা কি করে, এই যে জিনিসগুলোকে ডমিনেট করতে শেখায়। স্পিরিচুয়ালিজম কোনোদিনই ডমিনেশন শেখায় না। স্পিরিচুয়ালিজম লজিক দিয়ে, তর্ক দিয়ে একটা জায়গায় পৌঁছানোর কথা বলে। তারপর যেটা কি বলে, এখন বিলিফ যে সিস্টেমটা স্পিরিচুয়ালিজমে আছে, সেই বিলিফটা কীরকম ধরনের বিলিফ, সেই বিলিফটা এরকম না যেটা লোক সব কিছু বলে দিলে আমি মেনে নেব, কোনোদিনই না। ভারতীয় কালচারে স্বামী বিবেকানন্দকে দেখা গেছে রামকৃষ্ণকে বহুবার পরীক্ষা করে 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 কথা বলে বলে তারপর সে তাকে গুরু বলে মেনেছে। আমাদের সংস্কৃতিতে আমি দ্রাবিডিয়ান এবং আরিয়ান কালচার এই সব বেশি রুটেড না যাই, কিন্তু আমি যদি সাধারণ অর্থে মহাভারতটাকে কোট করে শুধুই দেখি, যে মহাভারতে এমন প্রচুর জিনিস আছে যেই জিনিসগুলো কি হয় আমাদের কমপ্লিটলি এটাই বোঝায় যে আমাদের সবসময় সায়েন্টিফিকভাবেই চিন্তা করা উচিত এবং লজিক ধরে ধরেই এগোনো উচিত। প্রশ্ন করা সবসময় উচিত। স্পিরিচুয়ালিজম কোনোদিনই বলে না প্রশ্ন করবে না। রিলিজিয়ান মানুষকে বাধ্য করে, রিলিজিয়ানও বাধ্য করে না, বাধ্য করে হচ্ছে যেই সব লোক রিলিজিয়ানকে ইউজ করে নিজের মতো করে নিজের কাজটা বের করতে চাইছে, সেই জিনিসটা। এটা আমার বিশ্বাস, আমি বহু জায়গায় দেখেছি, আমার এটা পার্সোনাল ফিলও, যে রিলিজিয়ান মানুষকে আটকে দেয়, স্পিরিচুয়ালিজম আটকায় না। 2 নম্বর ব্যাপার। এবার একটা আমি কথা বলছি, এবার আমি স্পিরিচুয়ালিজমের একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের সংস্কৃতিতে খুব সবসময় বলা হয় সব কিছু ইলিউশনের মধ্যে দিয়ে হয়, মানে আমরা যেটা আমরা খুব সাধারণত বলি সব মোহমায়া হ্যাঁ, আমরা খুব ইয়ার্কি করে বলি। এবার তোমরা যারা একটু হলেও পড়ো, তারা একটু যদি ম্যাটার নিয়ে পড়াশুনো করো, দেখবে বহু ক্ষেত্রে একবার বলা হয়েছে যে আমরা বেসিক্যালি তৈরি হচ্ছে অণু পরমাণু বা অ্যাটমস অ্যান্ড মলিকিউলস দিয়ে। সেই অ্যাটমের, আমি যদি হাইড্রোজেন অ্যাটমের তুলনাটা করি, তাহলে হাইড্রোজেন অ্যাটমের একটা ডাইমেনশন 10⁻⁻14 মিটারের ডাইমেনশন একটা হয়, এবং একটা নিউক্লিয়ারের ডাইমেনশন অ্যারাউন্ড 10⁻⁻15 এইরকম ধরনের ডাইমেনশনের হয়। এবার দেখা যায় যে নিউক্লিয়াস এবং তাহলে মূলত অ্যাপ্রক্সিমেট, আমি এক্স্যাক্ট ডেটাই বলছি না, যে একটা নিউক্লিয়াস থেকে অ্যাটমটা
10 গুণ বড়। নিউক্লিয়াসটাই হচ্ছে সবচেয়ে হেভি স্পেস কনসেন্ট্রেটেড একটা ভেরি স্মল পার্ট, মানে একটা অ্যাটমের ভেতরের অ্যাটমটাকেও যদি একটা বড় ফুটবল মতো ধরি, নিউক্লিয়াসটা ওটা ছোট্ট একটু মোটামুটি বড় সাইজের পিং পং বল সাইজের, বেশিরভাগ মাসটাই ওখানে কনসেন্ট্রেটেড। তাহলে এবং ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন দেখে বোঝা যায় যে অনেকটা স্পেসই যেটা হচ্ছে অ্যাটমের ভেতরে সেটা ফাঁকা। তার মানে এবার বিভিন্ন রকমের কোটস আছে যে ইফ দ্য এন্টায়ার ম্যাটার ইজ, যে এমটি স্পেসেসগুলোকে নিয়ে নিলে অনেকটাই ছোট হয়ে যাবে সব কিছু। তার মানে ম্যাটার দিয়ে যখন আমরা তৈরি এবং ম্যাটারের ভেতরে যখন অনেকটাই স্পেস ফাঁকা, তাহলে আমরা কি হচ্ছে এই জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি না যে ওই মোহমায়ার সাথে এই যে ইলিউশন এবং আমি যে ম্যাটার দেখছি সেটাও এক ধরনের কি হবে, ইটস আ কাইন্ড অফ ইলিউশন। এই ম্যাটারটাই যে কমপ্লিট রিয়ালিটি সেই রকমের ব্যাপার না, কারণ সময়ের সাথে সাথে কি হচ্ছে এই ম্যাটারের ফরমেশনেরও অনেক কনসেপ্ট আছে। কেউ, আমি এইটাই বিশ্বাস করতে বলছি না যে কেউ ক্রিয়েটার এসে সব ক্রিয়েট করে দিল, সেটা নয়। ক্রিয়েশনের পেছনে প্রচুর থিওরি আছে, লেপ্টোজেনেসিস ব্যারিওজেনেসিস বলে কিছু কিছু কনসেপ্ট আছে। সেখানে কি হয়, লেপ্টোজেনেসিস বলতে কিছু অ্যাসিমেট্রি থাকে, অ্যাসিমেট্রি মানে মানে যেটা সিমেট্রিক্যাল নয়, মানে সমান নয়। কি হয় যখন সৃষ্টি হয়, যেই বিগ ব্যাং একটা থিওরি আমরা পড়েছি ক্লাস 9-10-এ, যে বিগ ব্যাং কি হয়, একটা ব্যাং হয়, বড় একটা ব্লাস্ট থেকে আমাদের প্রেজেন্ট ইউনিভার্সটা মানে এক্সপান্ড করতে শুরু করেছে, ফরমেশন হয়েছে। সেখান থেকে কি হয়, ম্যাটার আর অ্যান্টিম্যাটার দুটো একসাথেই তৈরি হয়, মানে পদার্থ এবং অপদার্থ যেটাকে আমরা বলছি, ম্যাটার আর অ্যান্টিম্যাটার দুটো একসাথেই তৈরি হয়। কিন্তু কি হয়, রিকম্বিনেশন হয়ে আবার যেমন +5-এর সাথে আমরা -5 দিয়ে দিলে 0 হয়ে যাবে, ঠিক সেই রকম ম্যাটারের সাথে অ্যান্টিম্যাটার মিলে গেলে আবার সব ভ্যানিশড হয়ে যাবে। কিন্তু কি দেখা গেছে যে এই যে অ্যাসিমেট্রি মানে মানে লেপ্টোজেনেসিস মানে লেপটনস মানে কিছু হালকা হালকা পার্টিকেল আছে, আর ব্যারিয়ান্স মানে কিছু হেভি একটু ভারী ভারী পার্টিকেল আছে। এই লেপটনগুলো কি হচ্ছে, ম্যাটারগুলো কম্বাইন হয়ে 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 কিছু কিছু ম্যাটার থেকে যাচ্ছে। সেই যে থেকে যাচ্ছে, সেই ম্যাটারটা থেকে যাওয়া থেকেই আমরা এই টোটাল ম্যাটার ডমিনেটেড ইউনিভার্সটা পাচ্ছি। তার মানেটা কি, তার মানে যে আমাদের যে সৃষ্টি হয়েছে সেখান থেকে কিছু 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 কম্বিনেশন, অ্যানিহিলেশন, ইনহিলেশন সব কিছু হয়ে নিয়ে কিছু ম্যাটার থেকে গেছে। কেন থাকলো, এবার কেন থাকলো, এবার সেখান থেকেই এই যে সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিল, সেটার বিলিভের কোনো, আমি সেটার কথা বলছি না। আমি যেটা বলছি যে বিলিফ সিস্টেমটা স্পিরিচুয়ালিজমে কেমন। এবার ধরুন আপনি একটা লোক যে তার জীবনে 60 বছর বয়স, ভালো কাজে সব কিছু কাজ করে, এবার শেষ জীবনে সে বিলিভ করছে যে আমি যা কাজ করেছি, এবং যেহেতু আমাদের ইন্ডিয়ান কালচার 4টে স্টেজ অফ লাইফে বিলিভ করে, প্রথম জীবন সন্ন্যাস, তারপর সংসার, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের শেষের অংশটা মানুষ আইসোলেশনে কাটানোর চেষ্টা করে। সেখানে যদি আমি বিলিভ করি যে আই ওয়ান্ট টু কনসেন্ট্রেট অ্যান্ড যে আমি বিলিভ করছি যে আমি একটা আই উইল বি মিক্সড আপ উইথ দ্য ডাইমেনশনস। কি হয়, আমাদের আমাদের আগে কি বলা হতো, পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে একটা শরীর। তার মানে দিস ইজ দ্য 5 তত্ত্বাস, যে আর্থ, সয়েল, এইসব জিনিস থেকে মানুষ তৈরি হয়েছে, সব কিছু তৈরি হয়েছে, এইগুলোতে আবার মিশে যাবে, পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। সেগুলোই আমরা বলছি একটা ডাইমেনশনলেসে আমরা এক ডাইমেনশন থেকে একটা লোক মরে যাচ্ছে। তার মানেটা কি হচ্ছে, একটা লোকের বডিটার মধ্যে তখন আর সেই রেসপন্স, সেই জায়গাটা নেই যে সে রিয়াক্ট করতে পারবে, বা তার মেটাবলিক যে ফাংশনসগুলো সেগুলো চলছে, সেগুলো আর চলবে না। এবার তাহলে তার সোলের যে কনসেপ্টটা, এটা কি তাহলে, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ সোল, এটাকে কি বলা যেতে পারে। মানে আমি এটাই বলছি যে একবার স্বামী বিবেকানন্দকে একটা লোক প্রশ্ন করেছিল যে ভগবান একসাথে, ইফ গড আপনি যদি মানে, তাহলে একসাথে কি হয়, একটা লোক জাস্টিস দেবে, আবার সে তাকে একটা লোক মানে একটা জাজ, ধরুন আমি একটা কেসের জাজ, আমি যদি একটু সফট হার্টেড হই তাহলে আমি জাস্টিস করতে পারবো না। একটা লোক সফট হার্টেড লোক জাস্টিস করতে খুব একটা ইজিলি পারে না। কিন্তু আবার কি হচ্ছে, জাস্টিস যে করবে তাকে করাও হতে হবে। এবার একটা কথা বলা আছে যে যেমন স্পিরিচুয়ালিজম মানে এমনি যেমন ধার্মিক সব স্ক্রিপচারে বলে যে ভগবান বিচার করবেন। তাহলে একটা প্রশ্ন স্বামী বিবেকানন্দের কাছে আসে যে হাউ ইজ ইট পসিবল যে গড একদিকে যেমন সে জাস্টিস দিচ্ছে, আবার সে সমানভাবে সফট হার্টেড সবাইকে দয়া করছে। তখন একটা উত্তর তিনি দেন যে
ইন এ সার্কুলার মোশন, যখন একটা সার্কুলার মোশন যখন আমরা হয় দেখতে পাই, এটা সবাই ক্লাস 9-10-ই পড়েছো, যে সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল দুটো অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাক্ট করে। একটা সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা কি হয়, একটা সার্কুলার যখন একটা গোল পাথে একটা করে ঘুরতে থাকে তখন সেটা মাঝখানের দিকে টানে, ভেতর দিকে টানে। আরেকটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা বাইরের দিকে ঠেলে। একটা সিস্টেমের ওপরে একটা মোশন হচ্ছে, সেখানে দুটো সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স দুটো একসাথে কাজ করতে পারে, তাহলে একটা লোকের মধ্যে এই দুটো কোয়ালিটি কেন থাকতে পারে না? এবং যাকে আমরা বলছি সে মাল্টি ডাইমেনশনাল, এন ডাইমেনশনাল স্পেসে সে থাকছে। তো সেই যে এন ডাইমেনশনাল হাইপার স্পেসের কনসেপ্টগুলো, এগুলো তো আমরা পড়াশোনা করি। তাহলে আমি যদি বলি যেমন এবার আরেকটা কথা, এবং খুব সুন্দর কথা, এই যে এন ডাইমেনশনাল হাইপার স্পেস, সেটা তো এক্সিস্ট, আমরা খাতা কলমে এক্সিস্ট করছে বলছি এন ডাইমেনশনাল হাইপার স্পেস। তাহলে এমন কিছু তারাও বিলিভ করছে, স্পিরিচুয়াল সায়েন্স, যে তারা সেই জিনিসগুলোর অনুধাবন করা এখন পর্যন্ত, বা অনেক কিছুই তো চেঞ্জ হয়ে গেছে, হয়তো সেই সময় যেগুলো অনুধাবন করতে পেরেছিল একজন, আমরা এই সময় আমাদের সেই জিনিসটা নেই, যে জিনিসটা ওদের গত একরকম, আমাদের একরকম। তো কনফ্লিক্ট এখানে নেই। কনফ্লিক্টটা কার? সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটির কোনোদিনই কনফ্লিক্ট নেই। কনফ্লিক্ট হচ্ছে মানুষের ডগমাজম, গোড়ামির, অন্ধবিশ্বাসের সাথে। আরও কিছু কথা বলছি আমি, যেগুলোকে আমি রিলেট করেছি। সুপার পজিশন প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। এটার মানে কি, যে দুটো ওয়েভ একটা আরেকটার সাথে সুপার ইম্পোজ করছে, ওকে। এবং ফাইনাল ওয়েভটা কি আমরা ধরছি, একটু বড় কনসেপ্টে যদি আমরা যাই, যে ফাইনাল ওয়েভটা ছোট ছোট ওয়েভের অ্যাসিমিলেশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই কোয়ান্টাম মেকানিক্সে যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা দেখি, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং সুপারপজিশন প্রিন্সিপাল, এই অনেক কিছুতেই আমরা দেখতে পাই যে একটা ওয়েভ বা একটা ইলেকট্রনের ক্ষেত্রে, আমি আদৌ না দিয়ে ইলেকট্রন বলছি, একটা পার্টিকেল, বহু এক্সপেরিমেন্ট এমন দেখা গেছে ইলেকট্রনটা কি নেচার, পার্টিকেল ওয়েভ। তো একই সময় সেটা পার্টিকেলও এবং সেটা ওয়েভ। তো হাউ ইজ ইট পসিবল, একই সময় একটা পার্টিকেল যদি, একটা ইলেকট্রন যদি পার্টিকেলও হতে পারে, এবং তাহলে একই সময় একটা ইলেকট্রন যদি পার্টিকেল নেচারও হতে পারে এবং তার ওয়েভ নেচারও হতে পারে, এবং আমরা দেখছি, তাহলে সেক্ষেত্রে একটা লোককে যদি বলা হয় দু জায়গায় একটা ইলেকট্রন এক্সপেরিমেন্ট করছে, ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো দিক দিয়ে একই সাথে পার হচ্ছে, হাউ ইজ ইট পসিবল? তো কি হচ্ছে, এই জিনিসগুলো একদম রিয়ালিটি, এগুলো এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্টদের কথা, এবং এক্সপেরিমেন্টে তাই দেখা যাচ্ছে যে পার্টিকেলের ডুয়ালিটি দেখা যাচ্ছে। এবার যদি একটা স্পিরিচুয়াল লোক যদি বিশ্বাস করে যে আওয়ার ভগবান, সে কৃষ্ণ, সে এখানেও এক্সিস্ট করছে, আরেক জায়গায় এক্সিস্ট করছে, সাধারণ লোক বলবে কি, যে কিনা এখন কি করছে, পলিটিক্স করছে সায়েন্সের নাম নিয়ে, সে কি বলবে, না, গড ডাজ নট এক্সিস্ট, ওয়াই ডু ইউ বিলিভ, আপনি কেন বিশ্বাস করছেন কৃষ্ণ এখানে আছে, কিন্তু ইউ আর বিলিভিং। এবার প্রশ্ন হচ্ছে যে এটার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস আছে, সেই লোকটার আজকের দিনে আমাদের সেই এভিডেন্সটা নেই, কিন্তু যখন একটা স্ক্রিপচার্সে যদি লেখা থাকে, তার মানে স্ক্রিপচার্সগুলো, অ্যাকচুয়াল যে স্ক্রিপচার্সগুলো সেগুলোকে পড়তে হবে। সেটাই হচ্ছে মূলত একটা বিষয়, যে আমাদের দুটো জিনিসকেই পড়তে হবে, সায়েন্টিফিক জিনিসগুলোকে পড়তে হবে, স্পিরিচুয়াল লাইনে কি বলা আছে সেই জিনিসগুলোকে পড়তে হবে, না পড়ে বিচার করা যাবে না। আজকের দিনে এক ধরনের লোক কী করছে, না পড়ে বলছে না আমরা সায়েন্সের মানুষ, আমরা স্পিরিচুয়ালিটির কিচ্ছু মানি না। একদল লোক কী বলছে, যে না আমরা স্পিরিচুয়াল, সায়েন্স এসে আমাদের অস্তিত্বকে নষ্ট করে দিতে পারে না। দেয়ার ইজ নেভার এ কনফ্লিক্ট। এরকম অনেক জিনিস আছে, যেমন আমি আইডিওলজিক্যাল ক্ষেত্রে বলছি, হিন্দুইজমের সাথে আমি আরেকটা পলিটিক্যাল থিওরি বলছি, আমি কমিউনিজমের খুব একটা বেসিক ডিফারেন্স আমি কোনোদিনই পাইনি, যেটা গোড়ার তত্ত্ব, কিন্তু আজকে তাদের ওয়ার্ক আর অ্যাক্টিভিটি সেইগুলো আলাদা। কার্ল মার্কসের থিওরি এবং একটা যেটা পার্টিগত যেগুলো পলিটিক্স, সেগুলো একদমই আলাদা। সেই রকম হিন্দুইজমে যেগুলো থিওরি, যেগুলো বেসিক জিনিস, সেগুলোর সবসময় অপভ্রংশ হয়ে মানুষ একরকম ইন্টারপ্রেট করেছে। কাস্ট সিস্টেম নিয়ে একটা কথা যেমন কালচারের ক্ষেত্রে যদি আসে, তাহলে সেখানে কি হবে, কাস্ট ওয়াজ এন্টায়ারলি বেসড অন ওয়ার্ক প্রফেশন, কিন্তু আমরা এটাকে হেরিডিটি করে দিয়েছি বাধ্য করে। আমাদের কালচারে বহুবার দেখা গেছে যে দ্রোণাচার্য ওয়াজ এ ব্রাহ্মণ, বাট হি ফট এজ, আমাদের বলা আছে জন্মসূত্রে একটা, কর্মসূত্রে একটা। জন্মসূত্রের থেকে কর্মসূত্র বেশি ইম্পর্টেন্ট, জন্মসূত্র বহু জায়গায় তারা মিনিমাইজড হয়ে গেছে, কর্মসূত্রেই প্রিডমিনেন্ট থেকে গেছে, সেক্ষেত্রে কর্মের বেসে। তো এবার একটা লোক বলবে যে সায়েন্সের দোহাই নিয়ে এসে আপনাকে বলবে কাস্টিজম আপনি মানছেন, এটা মানছেন, ওটা মানছেন, শুধু না, এটা আমাদের ফল্ট, উই দ্য হিন্দু পিপল, দিস ইজ আওয়ার ফল্ট, নট দ্য ফল্ট অফ আওয়ার কালচার। উই ডোন্ট রিড আওয়ার কালচার, we don't have the idea what actually the culture says about
what the scripture says. Rather we just go on following some trend. What is some people saying, we should follow this, না, সায়েন্সটাকে পড়ুন। সায়েন্সে প্রচুর জিনিস আছে এমন, এই যে সুপার পজিশন প্রিন্সিপালের কথা বললাম, সায়েন্সে অনেক জিনিস আছে যে কোয়ান্টাম মেকানিক্স যখন কেউ পড়বে, কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় খুব সিম্পল এমন এমন কথা বলা হয় যে যেটা সাধারণ অর্থে বিশ্বাসযোগ্য নয়, কোনো দিনই নয়। আমি আমার স্টুডেন্টকে সবসময় বলি যে লজিকটা দেখো আগে কি হয়েছে। কোয়ান্টাম মেকানিক্স বলে কি, বলে যে আমি আপনাকে যেখানে দেখছি আপনি সেখানে নেই, আপনি অন্য কোথাও। তার মানেটা কি? তার মানে যখনই আমরা কোনো জিনিসকে দেখি তার পেছনে রিজনটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট মানে লাইট যদি আমি একটা পার্টিকেল নেচার ধরি, তাহলে সেখানে কি হচ্ছে, ফোটনস গিয়ে আপনাকে হিট করছে, তারপরে ফোটন আপনাকে এসে ব্যাক করে আপনার চোখে, আপনার থ্রু রিফ্লেক্ট করে আপনার চোখে ঢুকে যাচ্ছে, আপনি সেটাকে অনুধাবন করছেন। তাহলে এবার কি হচ্ছে, সেই ফোটন পার্টিকেল গিয়ে যদি আপনাকে ধাক্কা দেয়, আপনি একটা ম্যাক্রো বডি, কিন্তু কি হবে, যখন আমাদের থার্ড ল অফ মোশন কি বলে, ইচ অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার যেহেতু আমার কি হচ্ছে, একটা ফোটনের মাস খুবই ছোট, তাই তার অ্যাক্সেলারেশন বেশি, আমার মাস অনেকটা বড় তুলনামূলক, সেই জন্য আমার অ্যাক্সেলারেশন কম। কিন্তু হচ্ছে তো এই একটা অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন আছে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা এটা ক্লাসে পড়ানো হয় যে যেখানে ধাক্কাটা খেয়ে চলে আসার পর কি হচ্ছে, সে সেখানে আর নেই। এবার কি হয়, যেমন কসমোলজিক্যাল স্টাডিতে কি হয়, একটা তারা থেকে একটা লাইট আসছে, সূর্য থেকে যদি পৃথিবীতে লাইট আসে 8 মিনিট সময় লাগে। তাহলে যদি এমন হয়ে যায় যে আজকে 8 মিনিট সূর্য জ্বলে নিভে গেল, 8 মিনিট তো লাইটটা আসছে, সূর্য অলরেডি নিভে গেছে, লাইটটা আসার পর আমাদের কি হচ্ছে, আমরা কিছুক্ষণ পর অবধি ওই জিনিসটাকে এক্সিস্ট করতে পারবো। তার মানে কি হচ্ছে যে সব কিছু এই রিলেটিভনেসগুলো কিন্তু আমাদের সায়েন্সেও প্রিভেল করে, এবং সাধারণ ক্ষেত্রে লোক এই জিনিসগুলোকে কিন্তু মানতে পারবে না, ইম্পসিবল, মানা সম্ভব নয়। এবার সেখানে আপনি বলবেন যে সায়েন্স এগুলো বলছে, আমি সায়েন্স বললেই মানবো, সেগুলোরও তো আপনি এমন কিছু প্রমাণ দেখে বুঝতে পারছেন না। তা কিন্তু আবার কেউ যখন বলবে যে না এটা স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে বলছে, তখন আমি না আমি এটা মানবো না। দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। উই মাস্ট রিড বোথ দ্য কাইন্ড অফ স্ক্রিপ্টস পড়ুন, সেই জিনিসগুলো দেখে 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 পড়ুন। এই যে মার্চ ফর সায়েন্সের যে আজকে যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, আমি আজকে শর্ট একটা, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, সেগুলো নিয়ে আপনারা কি বলছেন আমি শুনতে চাইছি, আপনাদের মত। তারপর সেই আমার যে আইডিয়াল ইয়েগুলো, সেগুলো নিয়ে আলোচনাটা, সবচেয়ে বড় কথা আলোচনাটা খুব দরকার, ভিতটা তৈরি করার জন্য, সেই বেসটা তৈরি করার জন্য, সেই জিনিসগুলো পজিটিভ ক্রিটিসিজমস ইজ ইম্পর্টেন্ট। কী বলা হচ্ছে, আপনার কোথায় কনফিউশন আছে। এবার রিলিজিয়াস ডগমেটিজমগুলোকেও সরানো খুব দরকার। রিলিজিয়াস যেগুলো ডগমেটিজম আছে যে না দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস শুড বি প্রিভেইল, এটা কোনো দিন না। এবং মিস্টিক্সরা এবং স্পিরিচুয়ালিজম এটা কোনো দিনই বিলিভ করে না, নেভার। স্পিরিচুয়ালিজম নেভার বিলিভস দ্যাট দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড দিস শুড বি প্রিভেল অ্যান্ড আই শুড ডমিনেট দিস টু এভরিওয়ান, আই শুড এনফোর্স দিস টু এভরিওয়ান, নেভার, কোনো দিনই এটা বলা হয় না। তো যাই হোক, সেই ব্যাপারগুলো নিয়ে পড়ুন। লেটস টক চ্যানেলটাকে একটু দেখুন, সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, যদি আপনার মনে হয় দেখবেন। সেক্ষেত্রে এখন থেকে লেটস টকের মাঝখানে আমি আমার ক্লাসের ফাঁকেও মাঝে মাঝে এই জিনিসগুলো নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা কিছু বলতে চাইছেন, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।